শুভ সকাল দুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা ঠিক এইমাত্র যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সকালের বাংলাদেশের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুলহা জুবাইর। সকালের শুরুতে যখন শুভেচ্ছা জানাচ্ছি তখন যেটা আমি বলতে চাই, প্রতিদিন জুবাইর বলে যে হ্যাঁ বৃহস্পতিবার তার সপ্তাহটা শুরু হয়েছে, কিন্তু এবার জুবাইর এটা বলতে পারবে না, কারণ সে সপ্তাহের মাঝখানেও বারবার আনাগোনা করেছে আমাকে ছাড়া। তো এইবার আমি বলতে যাচ্ছি যে এই বৃহস্পতিবারের সপ্তাহটা আসলে আপনাদের সাথে আমার শুরু হয়ে গেছে। আসলে আমার কিছুই করার ছিল না, মাঝে মাঝে তোমাকে ছুটি করে দিয়ে একটু ঘুরে ফিরে যেতে হয়, বাদ বাকি সবকিছু যাতে স্থবিরতা আসে। যাই হোক, এই মুহূর্তে দর্শক যা বলতে চাই, সপ্তাহের শুরু কিন্তু আমার আর রুনিয়ার আপনাদের সাথে হয়েই গেছে। বৃহস্পতিবার মানে আমাদেরই সপ্তাহ শুরু, কারণ এখন থেকে আগামী 3টে দিন আপনাদের সাথে রোজ দেখা হবে, আপডেট জানাবো, ইনফরমেশন শেয়ার করবো, এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো, সেই সাথে আপনাদেরও মনের কথাগুলো জেনে নিব। আপনাদের মনের কথা জানাতে হলে যা করতে হবে, আমাদের ফেসবুক অ্যাড্রেস facebook.com/সকালের বাংলাদেশ, এই অ্যাড্রেসে লিখে পাঠিয়ে দিতে হবে। এবং তার সাথে যেটা করতে চাচ্ছি যে এখন হচ্ছে যেহেতু ফেসবুকে আপনারা অলরেডি মনে হয় লগ অন করে গেছেন, কিন্তু আমাদেরকে ইনফরমেশন পাঠাতে থাকেন, তার আগে আমরা যেটা করতে চাই আপনাদেরকে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিতে চাই। তার মানে হচ্ছে সমগ্র বাংলাদেশ কি নিয়ে মুখর আছে এখন জানিয়ে দিচ্ছি। একদমই তাই। প্রথমে শুরু করছি ঢাকা দিয়ে। গতি থিয়েটারের 6ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী গতি আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের। আজ বিকেল 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত মিউজিক্যাল অ্যাওয়ার্ড এবং এছাড়া অতিথিদের শুভেচ্ছা পর্ব রয়েছে। সন্ধ্যা 7টায় গতি থিয়েটারের 10ম প্রযোজনা শিকারীর প্রিমিয়ার শো রয়েছে। নাটকটি রচনা এবং নির্দেশনা দিয়েছেন আশিক সুমন। ঢাকার আরেকটি খবর মধ্যে আছে, নাগরিক নাট্যাঙ্গনের আয়োজনে জাতীয় নাট্যশালার মূল মঞ্চে চলছে 8 দিন ব্যাপী নাট্য উৎসব 2015। উৎসবে থাকছে ঢাকার 5টি ও ভারতের 2টি দলের পরিবেশনা। এই উৎসব চলবে 28শে মার্চ মে পর্যন্ত। একটু আমি মনে করিয়ে দিতে চাই, আজকে যে প্রযোজনাটি তাদের প্রদর্শিত হবে সময়ের মঞ্চে শেষ সংলাপ এবং তাদের 20 বছর পূর্তি হতে যাচ্ছে নাগরিকের, এবং সেই উপলক্ষে তাদের এই আয়োজন। যাই হোক, এই মুহূর্তে ঢাকার আরও একটি আয়োজনের কথা জানাতে চাই। আতুর ঘরের আয়োজনে বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল 7-এ চলছে রেখা নির্ভর চিত্র প্রদর্শনী বসুন্ধরা পেপার ড্রয়িং এক্সিবিশন 2015। এই প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। ঢাকার আরেকটি আয়োজনের মধ্যে আছে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় পল্টন জাতীয় কাবাডি স্টেডিয়ামে চলছে প্রথম বিভাগ কাবাডি লীগ 2015। প্রতিযোগিতায় 12টি দল অংশ নিয়েছে। এই প্রতিযোগিতা চলবে 24শে মে পর্যন্ত। এই মুহূর্তে ঢাকার আরও একটি আয়োজনের কথা জানতে চাই। গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে চলছে বিনীতা করিমের একক চিত্র প্রদর্শনী রিভার স্টোরিজ। প্রদর্শনীতে 36টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এই প্রদর্শনী কিন্তু 6 জুন পর্যন্ত আপনারা উপভোগ করার সুযোগ পাবেন। আরেকটি এক্সিবিশনের খবর জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল আর্ট গ্যালারিতে আঁকিয়ে নামে শিল্পীদের আয়োজনে চলছে দলীয় চিত্রকর্ম প্রদর্শনী এক্সপ্রেশন অফ আর্ট। আজ এই প্রদর্শনীর শেষ দিন। প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ ও ভারতের 15 জন শিল্পী। অনেকগুলো আয়োজন কিন্তু আমরা থাকছে, অনেকগুলো এক্সিবিশনের খবর জানাচ্ছি। এই মুহূর্তে শিল্পকলার আরও একটি আয়োজনের কথা জানাতে চাই। ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে চলছে শেষ থেকে শুরু শীর্ষক ছাপচিত্র প্রদর্শনী। 95টি চিত্রকর্ম এই প্রদর্শনীতে রয়েছে। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে, যা চলবে 30 মে পর্যন্ত। ঢাকার একটি খবর মধ্যে আছে, গ্যালারি চিত্রকে চলছে চিত্রশিল্পী নাসরিন বেগমের একক চিত্র প্রদর্শনী প্লেজেন্ট জার্নি। প্রদর্শনীতে শিল্পীর 50টি চিত্র প্রদর্শিত হচ্ছে। 29শে মে পর্যন্ত এই প্রদর্শনী সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে। এই মুহূর্তে ঢাকার আরও একটি আয়োজনের কথা জানাতে চাই, খুব ইন্টারেস্টিং একটি আয়োজন। ফরাসি আলোকচিত্র শিল্পী ইয়ান আর্থাস বার্ট্রান্ড এর জলবায়ু পরিবর্তন নিয়ে আলিয়াস ফ্রান্সেসে চলছে জলবায়ু পরিবর্তন ও উন্নয়নের সেতুবন্ধন শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে 23 মে পর্যন্ত। এখন একটু চট্টগ্রাম থেকে ঘুরে আসি। সুস্থ দাঁতে সুন্দর হাসি, এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ হাসপাতালে চলছে ডেন্টাল সেবা পক্ষ 2015। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই সেবা প্রদান চলবে এবং যা চলবে 31শে মে পর্যন্ত। এই মুহূর্তে প্রিয়নগরী সিলেট থেকে একটু ঘুরে আসতে চাই, কারণ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম জাকির কোরাইশি মেমোরিয়াল টি20 ক্রিকেট টুর্নামেন্ট 2015 এর ফাইনাল খেলা আজ বিকেল 4:30টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। সিলেটের আরেকটি আয়োজনে আছে সিলেট জেলা পরিষদের মিলনায়তনে আজ বিকেল 5টায় 2015-16 অর্থ বছরের প্রাক বাজেট বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি। ধন্যবাদ রুনিয়াকে। দর্শক, প্রিয়নগরী সিলেটের আরও একটি আয়োজনের কথা জানাতে চাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে সপ্তাহব্যাপী FET ক্রিকেট লিগ 2015, যা চলবে 26 মে পর্যন্ত।
সিলেটের আরেকটি আয়োজন আছে, সেটি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংগঠন কাইজেন স্টার্টের আয়োজনে চলছে প্রজেক্ট ফেয়ার 2015। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ইউনিভার্সিটি সেন্টারে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। দর্শক, অনেকগুলো আয়োজনের কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। উইকেন্ড যেহেতু আপনাদের শুরু হচ্ছে আর আমাদের উইক, তাই পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে অফিস থেকে বা বাড়ি ফিরে যে কোনো একটি আয়োজনে চলে যেতেই পারেন, কারণ সপ্তাহ শেষে যদি এরকম একটি আয়োজনে পুরো পরিবারকে নিয়ে ঘুরে আসা যায়, তবে সেক্ষেত্রে পুরো পরিবারের মন কিন্তু ভালো থাকবে এবং পারিবারিক বন্ধনটা আরও দৃঢ় হবে, তাই না রুনিয়া? একদম ঠিক। এবং যেভাবে রাস্তায় ট্রাফিক জ্যাম বাড়ছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে এলাকা ভিত্তিক আসলে আয়োজনগুলো আছে, কোথাও টিএসসিতে আছে, কোথাও ধানমন্ডি আছে। তো আমার মনে হয় খুব একটা এলাকা পার হয়ে কোথাও যেতে হবে না, নিজের এলাকাতেই যেটা হচ্ছে সেটা দেখে আসুন, ঘুরে আসুন। কিন্তু পানির বোতল সাথে রাখতে একদম ভুলবেন না, কারণ প্রচণ্ড রোদ এবং গরম। অসাধারণ রুনিয়া। ঠিক অন দিস নোট রুনিয়ার যে কথাটি বললো, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। আজকের অতিথি সহ সারপ্রাইজিং গেস্ট দেখতে হলে সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে যারা মাত্রই যুক্ত হচ্ছেন। আরও একবার শুভ সকাল। আর রুনিয়া, শুভ সকাল বলে দিতে চাচ্ছি যে আমরা বলেছি আজকে খুব ইন্টারেস্টিং করে আমাদের পুরো অনুষ্ঠানটা সাজানো হয়েছে। তো সেটাকে কিভাবে আরও ইন্টারেস্টিং করা যায়, তো সেটা যদি আপনারা মিস না করেন, সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটি ঝলক। Música que envolve. দর্শক, অনেকগুলো ছবি দেখাচ্ছিলাম। ছবিগুলো দেখাতে গিয়ে একটি বিষয় মনে পড়লো যে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে কিন্তু এখন আমরা অনেক বেশি কথা বলি, আমরা জলবায়ু পরিবর্তন নিয়েও কথা বলি, এবং আলিয়াস ফ্রান্সিসের চলছে একটা এক্সিবিশন। আজ আমাদের মাঝে যে দুজনকে আমরা পেয়েছি, তারাও ঠিক এই জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করে, এবং আমাদের মতো উন্নয়নশীল রাষ্ট্রগুলো যারা জলবায়ু পরিবর্তনে হুমকির মুখে, তাদের জন্য তারা কাজ করে যাচ্ছে। পরিচয় করে দিই তাদের সাথে। প্রথমেই যার সাথে পরিচয় করে দিব, তিনি হচ্ছেন হিউগো রিভাদো দুমা, প্রকল্প সমন্বয়ক আলিয়াস ফ্রান্সিস দ্য ডেভেলপমেন্ট, এবং জ বনোয়া দু সালাক, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলিয়াস ফ্রান্সিস দ্য ডেভেলপমেন্ট। গুড মর্নিং টু বোথ অফ ইউ। Good morning. Good morning. Good morning. Shubho Shakal. Okay, Shubho Shakal. So I have a very common question. How do you start your day? Start with Hugo. How do I start my day? Yes. So in Bangladesh, it's easy to say. I start my day. I'm working on my Bangla. I wake Okay. up and আমি বাংলা শিখতে চেষ্টা করি। Yeah, তারপরে fantastic. সোজা অফিস and we work for development in Bangladesh. Okay, that's great. As I was mentioning, and how do you start your day? Well, I focus on my kids early in the morning. I'm trying not to lose too much time on good direct development on climate change. We have so much to do in Bangladesh. Exactly. How many kids do you have? 2 kids. So it's a very energized morning that you have start every day. I would like to know, as I was mentioning, that you both of you are working for others development for climate change, which is also French agency for climate change, if I'm not wrong. For development, For actually. development, and you both of you are concentrating on the fact that the third world countries or the development countries who are
basically would be the main victim of this climate change, awareing them, right? If I'm not wrong. Yeah, of course. Well, our organization is a French public organization that provides funding to developing emerging countries for developments. We provide financing for large-scale infrastructures in developing emerging countries. But nowadays, because climate it's a very key issue, development and climate are just very much related. So when you speak about development, of course, you need to concern about climate. And Hugo, I'd like to know, as you have been working as the project coordinator, and you have been working with very long time in this development sector, how important do you find the issue of climate change to be discussed? So as Jean-Benoît said, when you talk about development, you also have to talk about climate change. Whenever we start doing a project, we always have this environmental concern in mind. Because now we cannot develop Bangladesh or the world like we used to develop Europe, with very polluting energies, etc. We need to find a new model. So this concern is always in our mind when we work. How to make the world at the same time richer, but also greener. If you miss climate change, I mean your development jobs cannot be sustainable. If you want Even to it make could it be a long question term, of- you need to include climate change. Even it might become a question of existence. Of True. a Yeah, particular- for Very sure, true. especially in Bangladesh. Especially in Bangladesh. Yeah. ওকে তো আমি হুগুকে বাংলায় প্রশ্ন করেছি আপনি বাংলার চেষ্টা করছেন এবং জানার এবং বাংলা শেখার বাংলা শেখাটা কত কঠিন একদম আপনাকে পুরো আলাদা একটা প্রশ্ন করলাম মানে বাংলা শেখাটা কি খুব বেশি কঠিন মনে হয় আমি সত্য বলবো আমার বাংলা খারাপ ঠিক আছে আমি শুধু 2.5 মাসে আমি বাংলা শিখে তাহলে আমি পুরাপুরি বাংলা বলতে পারি না Okay. তো আর কি বলবো না, আমি? এতটুকু যথেষ্ট। যদিও অনেক সুন্দর করেই বলেছেন একদম ঘাবড়ানোর কিছু নেই I'll come back to Joe. These are the framework that you'd be doing for a particular. Do you have something particular in mind that you are doing all this development work in developing countries and gathering information? Is there any main motive to it? Yeah, of course. End of the year, we'll host in Paris the COP21 conference, which is a climate change conference in Paris. More than 40,000 people will come in Paris trying to find out legally binding positive agreements to fight against climate change. The key idea would be inviting all the decision makers in that event, if I'm not wrong. Yeah, on a worldwide basis. So many delegations from all countries in the world will come to Paris and will need to sit to find an agreement. And because of these events, end of the year, we need to stimulate the debate here in Bangladesh about climate change, especially in a positive way, because, the way we talk about climate change, usually it's in a very sad way, I would say in a positive, pessimistic approach. Here we want to show that climate change is not only a challenge, it's also an opportunity. There is a lot of nice things that happens about climate change, especially in Bangladesh. This is very much those kind of initiative we would like to promote and highlight in Bangladesh. ওকে দিস ইজ দ্য আই থিঙ্ক আমি আপনাকে যে প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার কি ঢাকার মধ্যে বসেই কাজ করা হয় নাকি সত্যি গ্রামে গিয়ে দেখা হয়েছে যে কিভাবে আসলে ক্লাইমেট চেঞ্জটা এফেক্ট করছে আমাদের সমাজকে তো আজকালে আমরা শুধু ঢাকায় কাজ করেন সিটিতে শহরে কিন্তু আমরা চাই যে আগামী সামনে আমরা ঢাকার বাইরে ও কাজ করব আচ্ছা তো হ্যাঁ That's the idea. But the effect of climate change, we often talk about climate change in coastal areas of Bangladesh. Which would be suffering even the most. Yes, but there are other places in Bangladesh who cannot, and we are already suffering also for climate change, especially alongside rivers, even in the northern part of the country. I would like to come back to Joe again. As this is a development sector and you've been working for a very long time, you started your career as this, or is there any real life experience that involved you to work in this sector?
Well, on my side, I started in banking business first, but in order to have more beautiful project to work with, I decided to switch and to go to development world, but with a financing approach. So most of my experience is to provide funding for those kind of projects. So in short, you would be calculating on the development work. You'll be doing the number crunching thing. Thank you very much for that. I'll go back to Hugo, and I'd like to know something like, as you were mentioning, and when we were having the discussion, you were mentioning that you've been working with a development of this climate change issue. So have you personally experienced any of this event in your life that made you more keen or more interested to work on this sector? I will be very honest with you. I would say no, not personally. Not personally. It's only when I came here in Bangladesh, I'm going to be very honest with you, that I realized how urgent is the issue of climate change. Because here in Bangladesh, especially in these villages, people don't even know about climate change. Jolbayu Poribortan. They don't talk about it. They're not even concerned. They experiment it. They experiment it. They don't put big words on it. So that's only when I came here, when I interacted with the people, that I realized how pressing is this issue. Well, this is very much the driver for organizing these events. In Europe, in many developed countries, when we talk about climate change, this is mostly a conference or high-level meeting matter. Here, well, it's just a day-to-day issue. You have to tackle it. You have to, you have no choice but to adapt. So you meet people, they're on a daily basis affected by climate change. They have no plan about where they will be living in 20 years from now. Right. So, well, definitely, we climate change affects many things: agriculture, lands, finding new ways of surviving of or coping up with the issues that would be because changing. of that. Well, Bangladesh is like a laboratory, open sky laboratory, and we can be ahead of our time in advance and to bring evidence to the world that in Bangladesh there is definitely a bridge between climate change and developments. So And this is basically a you want to practical take- experience. Right. This is not a conference experience. So you want to take Bangladesh as a role model and project it to the rest of the world? Well, We in would short, like to, yeah. Yes, because usually abroad, especially when we talk about Bangladesh, we talk about disasters, we talk about pain, etc., which is happening. We're not denying it. True. But there are also solutions to it. And it's not only solutions coming from abroad. We, the French Development Agency, bringing solutions. It's not just like that. You also We have have been solutions. surviving for very long. We must Yes, be and knowing you have something. a culture of resilience and lots of innovation, lots of. It's a very dynamic country, and that's why it's a right place to talk about climate change and development. Fantastic. As Runia and I was discussing, we got to know about from you that there's some positive side of climate change. Yes. Runia, would you like to know that from them? হ্যাঁ, মানে কি কি আপনার কাছে মনে হচ্ছে যে পজিটিভ কি কি সলিউশন আপনি দিতে পারবেন এবং কিভাবে এই যে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে এটাকে কিভাবে আরো হয় না স্লো করা যায়? ঠিক আছে, কিন্তু মাফ করুন You আমি can always use ইংরেজিতে English. বলবো, Yeah. ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই, কারণ অবশ্যই। মতলব মুশকিল আছে। So go ahead with your So English. no, this is true that we were very much happy to see all the innovation that's are happening in Bangladesh. For example, I could give you the example of rice. Yes. You have very dynamic rice research institute, and they have found a new way to grow rice underwater, with salty water, even with a very warm and dry environment. So this is one solution. Then we saw in villages, whole villages, more than 5,000 people coming together and building a dam to protect the village. This is also an example for the planet. Okay. I could give you thousands of examples like that. Housing projects, And the solar system project. solar system, exactly. I mean, it's crazy. Even in small villages where you don't have you used not to have proper electricity, people came up with this solar housing model, and now they have light through the sun. And again, this is an example how to bridge climate change and development. Okay. Now I'd like to change the whole thing into a very smiley kind of conversation. How you're finding out Bangladesh? You're enjoying it here? No more serious discussion. Yes. I'd like to know your personal experience. How you're enjoying Bangladesh? And how long it has been? Of course, I enjoy Bangladesh for about 1 year. It's a very different experience from what I've been living before. I'm impressed by the capacity of Bangladeshi people to be creative, innovative. Well, of course, sometimes it's
sometimes more complicated because of cultural language. difference. I cannot hide it, but more especially the exciting intellectual life, creation, innovation. This is definitely something we experience on a daily basis, and on that specific matter of climate, this is good news for Bangladesh. Look at NGOs, look at the local government, look at communities, even business, companies. Everybody is engaged in the climate fight. So definitely, this is something we need to bring and to show outside the country that Bangladesh is not only floods, Bangladesh is not only cyclone. You have many famous experts of climate change here in Bangladesh. You have high-level practitioners about development, about climate change. Please bring it to the world. Fantastic. Hugo, what about you? আরে আপনি জানেন In আমার short, খুব experience. ভালো লাগে খুব ভালো লাগে and I think it's a very it's very stimulating to be in this country. Fantastic. আমি সত্য বলবো আমার মনে হয় কি আপনাদের বাংলাদেশি আপনার দিল খুব বড় বুঝতে পারেন আমার কথা Okay, fantastic. তো इसलिए Thank you. Enjoy He's- করছি। Now he is getting mixed up with I'm the getting Indian mixed up. body. Anyways, thank you very much to both of you for joining us in the early morning and giving us ideas about how we can change and we can develop this current scenario that's been going around. I hope this definite work goes into that place where you want to see yourself. দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথিদের সাথে, যারা ছিলেন হুগোর বা দ্য দুমা প্রকল্প সমন্বয়ক আজাজ ফ্রান্সিস, দ্য ডেভেলপমেন্ট, এবং জা বনোয়া দু শালা কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আজাজ ফ্রান্সিস দ্য ডেভেলপমেন্ট। দুজন অসাধারণ মানুষের সাথে কথা বললাম, তাদের কথাগুলো জানলাম। থ্যাংক ইউ টু বোথ অফ ইউ ফর জয়নিং মি। Thank you. No, but এই মুহূর্তে It was a pleasure. It's just a pleasure for us. এই মুহূর্তে তাদের বিদায় জানাচ্ছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর আরেকবার স্বাগতম সকলের বাংলাদেশের এই পর্যায়ে। এবং মাত্রই যারা যুক্ত হলো তাদের আরো একবার শুভ সকাল। রুনিয়া আছে আমার সাথে, আর আমি জুলহাস জুবায়ের তো আছি। আর কথা বলছিলাম দুজন অসাধারণ মানুষের সাথে, অসাধারণ মানুষের সাথে, এবং যারা কাজ করছে বাংলাদেশকে একটা রোল মডেল হিসেবে ধরে এবং তাদের সামনে যে প্রজেক্টটা হচ্ছে, তো তাদের এই প্রজেক্টটাকে যাওয়ার সময় তারা আমাদের বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আরও 17টা দেশে কাজ করছে, করে তারপর তারা সেটার থেকে যা রেজাল্ট পাবে সেটা নিয়ে আসলে তারা যখন গ্লোবালি কথা বলবে তখন পয়েন্টগুলোকে দেখিয়ে দিবে। একদমই তাই, একদমই। এবং তাই সাথে এখন করতে চাচ্ছি যে ডেভেলপমেন্ট নিয়ে কথা ছিল, তো এই মুহূর্তে লেটেস্ট আপডেটের জন্য চলে যেতে চাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে, যেখানে আছে আমাদের সহকর্মী ইমতিয়াজ মাশরাফি। তার কাছ থেকে জেনে নেব আজকে লেটেস্ট হেডলাইন্সগুলো। শুভ সকাল মাশরাফি। আর শুভ সকাল রুনিয়া। দর্শক আমন্ত্রণ যেমন হেডলাইন নিউজে। বাংলাদেশ থেকে শ্রমিক পাচারকারী বড় একটি চক্রের খোঁজ পেয়েছে হংকং পুলিশ। মঙ্গলবার রাত থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এই চক্রের 14 সদস্যকে, যাদের মধ্যে 5 জন বাংলাদেশিও আছেন। গেল 1 বছরে চক্রটি অন্তত 1000 বাংলাদেশিকে হংকংয়ে পাচার করেছে বলে সন্দেহ পুলিশের। স্থানীয় গণমাধ্যম জানায় আটক ব্যক্তিদের মধ্যে 6 জন হংকংয়ের, আছেন পাকিস্তান ও ভারতের নাগরিকও। হংকং পুলিশ বলছে স্থানীয় এক নারী ও তার বাংলাদেশি স্বামী পাচারকারী চক্রটির হোতা। হংকংয়ে নেয়ার জন্য বাংলাদেশিদের কাছ থেকে 5 লাখ টাকা করে নিত তারা। এদিকে সাগরে ভাসমান বাংলাদেশি ও রোহিঙ্গাদের 1 বছরের জন্য আশ্রয় দেবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া, আর নিজেদের জলসীমায় থাকা মানুষদের মানবিক সহায়তা দেবে মিয়ানমারও। দক্ষিণ পশ্চিমাঞ্চলে টানা দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সোহাগ পরিবহনের বাসে ডাকাতির ঘটনায় চালকসহ 2 জনকে গ্রেফতারের প্রতিবাদে যশোর, সাতক্ষীরা ও মাগুরা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে অন্যান্য যাত্রীদের সাথে ভারত থেকে আগতরাও আটকে পড়েন বেনাপোল বন্দরে। কেউ কেউ রিক্সা, ভ্যান বা বিকল্প উপায়ে যাত্রা করলেও দুর্ভোগ পিছু ছাড়েনি। উন্নত চিকিৎসার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে শিলং সিভিল হাসপাতাল থেকে নেগ্রিমস হাসপাতালে নেওয়া হয়েছে। তার স্ত্রী হাসিনা আহমেদ এই তথ্য জানিয়েছেন। চিকিৎসক ডিজি গোস্বামীর পরামর্শে সালাউদ্দিন আহমেদকে শিলংয়ের ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স নেমরিগেস স্থানান্তর করা হয়। ডাক্তার গোস্বামী জানান, সালাউদ্দিনের কিডনি সমস্যার সঠিক চিকিৎসা সিভিল হাসপাতালে সম্ভব নয়।
একাত্তরে কৃতকর্মের জন্য বাকি জীবন জেলে থাকতে হবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের 2 রাজাকার মাহিদুর ও আফসার চুটুকে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 একাত্তরে 24 জনকে অপহরণ ও হত্যায় জড়িত থাকার দায়ে এই দুজনকে আমৃত্যু কারাদণ্ড দেন। 3 অভিযোগের আরেকটিতে 5 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তৃতীয় অভিযোগে এর আগে অপরাধীরা 14 বছর সাজা খাটায় বিষয়টি আমলে নেননি আদালত। জয়পুরহাটের খেতলালে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাত 11টার দিকে খেতলালের মোলামগাড়ি শিবপুর সড়কের মহেশপুর এলাকায় গাছ ফেলে ডাকাতি করছিল একদল ডাকাত। এ সময় পুলিশের টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা গুলি চালায়। পুলিশ পাল্টা জবাব দিলে এক ডাকাত নিহত হয় এবং আহত অন্য ডাকাতরা পালিয়ে যায়। সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহর দখল করে নিয়েছে জঙ্গি সংগঠন আইএস। বুধবার সেনাবাহিনীর সাথে তুমুল সংঘর্ষের পর শহরটির দখল আইএসের হাতে চলে যায়। সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছে। গত সপ্তাহে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ পালমিরার দখল নিতে অভিযান শুরু করে আইএস। এরই মধ্যে বেশ কয়েকটি আবাসিক এলাকা ও 2টি গ্যাস ক্ষেত্র নিয়ন্ত্রণে নেয় আইএস। দুপক্ষের সংঘর্ষে পালমিরা থেকে কয়েকশো মানুষ পালিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঐতিহাসিক ভবনগুলো। লাৎসিওকে হারিয়ে 20 বছর পর কোপা ইটালিয়ার শিরোপা ঘরে তুলল ইউভেন্টাস। ফাইনালে পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ের গোলে লাৎসিওকে 2-1 গোলে হারায় ইউভেন্টাস। রোমের অলিম্পিক স্টেডিয়ামে অবশ্য ম্যাচের শুরুতেই লিড নেয় লাৎসিও। 7 মিনিটের ব্যবধানে সমতায় ফেরে তুরিনের ওল্ড লেডিরা। নির্ধারিত 90 মিনিটে আর কোনো দল গোলের দেখা পায়নি। ইউভেন্টাসের এটি মৌসুমের দ্বিতীয় শিরোপা। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া ও জুবায়েরের কাছে। রুনিয়া, ধন্যবাদ মাশরাফি আপনাকে আমাদেরকে নিউজ হেডলাইন্সগুলো এবং আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য, এবং সেই সাথে আমাদের পুরো নিউজ পরিবারকে শুভ সকাল। একদমই তাই। দর্শক, আমরা আমাদের অতিথির সাথে কথা বলছিলাম জলবায়ু পরিবর্তন নিয়ে, যারা বলছিল বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে। আমাদের কৃষি নির্ভর এই দেশের যারা জনতা আছি, আমরা যারা 80% বা 70% সমীক্ষা যাই বলে দিক, যারা কৃষি নির্ভর জীবনযাপন করি, এই জলবায়ু পরিবর্তন তাদের জীবনে এক ভয়ঙ্কর অভিশাপ হয়ে আসতে পারে। আমরা আশা করব এই ডেভেলপমেন্ট নিয়ে যা তারা কাজ করছেন, এইখান থেকে যেই ফিডব্যাকটা আমরা পাবো তা আমাদের দেশের অ্যাপ্লাই করে বা আমাদের প্রয়োগ করে আমরা নিঃসন্দেহে এমন কোনো উপায় আবিষ্কার করব যাতে করে আমাদের ভবিষ্যৎটাকে নিরাপদে রাখা যায়। তো এই মুহূর্তে যে মানুষগুলোর কথা বলছিলাম যারা কৃষি নির্ভর জীবনযাপন করে, তাদের একটি সকাল দেখে নিতে চাই। দেখি না এত কষ্টের মধ্যেও তারপর কিভাবে হাসি মুখে আমরা আমাদের সকালটা শুরু করি।
অদ্ভুত সুন্দর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা কথা বলি, আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের জন্য অনেক ধরনের, ধরেন সিডর গেছে, আইলা গেছে, কিন্তু তারপরেও আমাদের মুখের হাসি কখনো আমরা মলিন হতে দেইনি। এই কৃষকদেরকে সেজন্য বড় একটা স্যালুট। একদমই তাই। আর এই মুহূর্তে আমার কিছু ধন্যবাদ জানানো আছে সেই সকল সাহসী কৃষকদের যারা প্রতিবার আঘাত পেয়েও, সিডর আইলার আঘাত পেয়েও প্রতিবার ঘুরে দাঁড়িয়েছেন, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে এক নতুন পরিচয় দিয়েছেন। আপনাদের হাতে যতদিন পর্যন্ত আমাদের দেশ আছে ততদিন পর্যন্ত আমরা যারা শহরবাসী আছি, আমরা যারা দেশবাসী আছি, তারা অনেক বেশি নিরাপদ থাকবে, এতটুকু বিশ্বাস রাখি। শ্রদ্ধা আপনাদের সবার প্রতি যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের বাঁচিয়ে রাখার জন্য। আর পত্রিকার পাতায় চলে যেতে চাই রুনিয়া, আপডেটগুলো নিয়ে আসতে চাই একটু ফিরতে। ইন শর্ট যদি আমরা দুটি করে হেডলাইন একটু দেখে ফেলি। যেহেতু সকাল হয়ে গেছে চট করে পড়ে ফেলি, আমি শুরু করে দিচ্ছি। আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোতে যে খবরটি এসেছে, এবার সরকারি কর্মকর্তা সাজিয়ে মানব পাচার, পাসপোর্ট অধিদপ্তরে 4 জন বরখাস্ত, এটা ভয়ঙ্কর ঘটনা এমন প্রথম শুনলাম। আর এছাড়া একটি খবর আছে, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে থাইল্যান্ডের জঙ্গল ক্যাম্প। এই ছিল দুইটা খবর আমার। ধন্যবাদ রুনিয়া। দর্শক দৈনিক যুগান্তরের একটি সংখ্যা হাতে আছে, যুগান্তরের শিরোনামটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে যে প্রসঙ্গটি এসে, হাতিয়া যাচ্ছে রোহিঙ্গা ক্যাম্প এবং সেই সাথে 7,000 অভিবাসী আশ্রয় দেবে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এবং কলেজে বসেই 2 শিক্ষকের ভেজাল পানির ব্যবসা, অধ্যক্ষ উপাধ্যক্ষর জেল জরিমানা। এই ছিল আমার কাছে দৈনিক যুগান্তরের সর্বশেষ রুনিয়া। ধন্যবাদ জুবাইর। আমার কাছে আছে সমকাল। সমকালে যে খবরটি এসেছে সেটা হচ্ছে মোদির সঙ্গে মমতা আসছেন না, তিস্তা চুক্তি নিয়ে সংশয়, কৃষিতে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রীকে সম্মাননা, এবং তাছাড়া হচ্ছে সালাউদ্দিনকে ইন্দিরা গান্ধী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ধন্যবাদ রুনিয়াকে। দর্শক দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা হাতে আছে, ইত্তেফাকের শিরোনামগুলো পড়ছি। প্রথমে যে প্রসঙ্গটি পড়তে চাই, প্রতিবন্ধীদের কল্যাণ নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম উপজেলা পর্যন্ত বিস্তৃতির সিদ্ধান্ত। সেই সাথে মালয়েশিয়া ইন্দোনেশিয়া আশ্রয় পাচ্ছে 7,000 ভাসমান মানুষ এবং পূর্ণ শক্তি নিয়ে আসছে ভারতীয় ক্রিকেট দল। এই ছিল আমার কাছে দৈনিক ইত্তেফাকের সর্বশেষ। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠে যে খবরটি এসেছে সেটা হচ্ছে অবশেষে সম্মতি, মালয়েশিয়া ইন্দোনেশিয়ায় ভাসমান 7,000 অভিবাসীকে ঠাঁই দেয়। আর এছাড়া হচ্ছে ট্রাইব্যুনালের 18 রায় দেয়া হয়েছে, সেটাতে হচ্ছে চার্জশিট একটা যেটা চলছিল সেটা রায় এসে গেছে। ধন্যবাদ রুনিয়া। দর্শক দি ডেইলি স্টারের একটি সংখ্যা আছে হাতে আছে, ডেইলি স্টারের শিরোনামগুলো পড়ছি আপনাদের জন্য। নো মোর পুশব্যাক, সেই সাথে রেস্কিউ কামস আফটার 4 months অর্ডিল অ্যাট সি, এবং সেই সাথে ল্যান্ড ফিলিং আ মেজর হার্ডেল, এবং ইন্ডিয়া কামিং ইন ফুল স্ট্রেংথ। এই ছিল আমার কাছে দৈনিক ডেইলি স্টারের সর্বশেষ রুনিয়া। ধন্যবাদ জুবাইর তোমাকে। এবং তার সাথে আমাদের দর্শকদেরকে বলতে চাই, যেহেতু ইন্ডিয়ান টিম আসছে সামনে এবং সেই জন্য একটা ছোট্ট খুশির খবর আছে, সেটা হচ্ছে হ্যাপির মামলা খারিজ হয়ে গেছে, রুবেন আমাদের অভিযোগ মুক্ত। তাই, এবং সেক্ষেত্রে যা হচ্ছে আমরা পুরো বাংলাদেশ দলের যে স্ট্রেংথটা আছে স্ট্রেংথটা আবার ফিরে পাচ্ছি। সব রকমের দাগ এবং কালিমা মুক্ত একটি টিম এখন আমাদের থাকছে। তো এই খুশিতে যেটা করতে যাচ্ছি, নিয়ে নিচ্ছি হাতে চায়ের কাপ, আরেকবার ছোট্ট একটি বিরতি, বিরতির পরে আরও গল্প। বিরতির পর আরো অনেক গল্প নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের সাথে। আমি আছি জুলহাস জুবায়ের, সাথে আমি আছি রুনিয়া। এতবার যদি নাম বলতে হয় দর্শকের নাম মুখস্থ হয়ে গেছে। না, আমরা যারা টিভির রিমোট হাতে নিয়ে বসে থাকি বারবার চ্যানেল বদলে দিই, তো যারা মাত্রই দেখলেন তাদের আরো একবার শুভ সকাল। আর পরিবর্তনের কথা বলছিলাম, পরিবর্তন নিঃসন্দেহে সবার অনেক বেশি ভালো লাগে, কিন্তু পরিবর্তন যদি পজিটিভ হয় বা পরিবর্তন যদি আমাদের অনুকূলে থাকে তবে সেক্ষেত্রে আমাদের পরিবর্তন অনেক বেশি কাঙ্ক্ষিত। এই মুহূর্তে ওয়েদার কি পরিবর্তন জানাচ্ছে তা জানতে যেতে চাই আমাদের ওয়েদার গার্ল রুবির কাছে, জেনে নিতে চাই আবহাওয়ার সর্বশেষ। শুভ সকাল রুবি। শুভ সকাল জুবাইর, শুভ সকাল রুনিয়া। কেমন আছো তোমরা? ভালো। বেশ ভালো। আমিও ভালো আছি। আবহাওয়া খুব একটা পরিবর্তন আনছে না। আম খাবে আর গরম ভোগ করবে না তা তো হয় না, এই গরমেই তো ফল পাকবে। তাই সেই পাকা ফলের আগেই নিজেরা কতটা পেকে যাচ্ছি গরমে, এটাই হচ্ছে এখন চিন্তার বিষয়। ওয়েলকাম জানাচ্ছি ওয়েদার ডিটেলসে। আজ রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। সিলেট বিভাগ সহ টাঙ্গাইল, খুলনা, সাতক্ষীরা, যশোর, পাবনা, রাজশাহী, পটুয়াখালী, বরিশাল, মাইজদিকোট এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আরও বেশ কয়েকদিন। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এবার আপনাকে জানিয়ে দেব গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল।
সর্বোচ্চ তাপমাত্রা ছিল মাদারীপুরে এবং তা ছিল 38.4 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল যশোরে 22.4 ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যোদয় যা ঠিক হয়ে গেছে 5:15 কিন্তু সূর্য অস্ত যাবে 6:34। বিভাগীয় শহরগুলোর খবর আপনার জন্য যথারীতি শুরুতেই ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা 35.2। এখানে অবশ্যই বলে রাখতে হবে আপনি ফিল করবেন কিন্তু প্রায় 40-এর মতো, কারণ যেই ডিগ্রি থাকে তার চেয়ে অনেক বেশি আমরা হিট ইন্ডেক্স আর কি শো করে, অর্থাৎ আমরা ফিল করি। এনিওয়ে সর্বনিম্ন তাপমাত্রা 27.6। পরবর্তী শহর চট্টগ্রাম এবং সেখানে আজকে সর্বোচ্চ হতে পারে 33.5, সর্বনিম্ন 26.6। রাজশাহী সর্বোচ্চ 36.7, সর্বনিম্ন 26.8। রংপুর সর্বোচ্চ 34.2 এবং সর্বনিম্ন 24.2। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 36.8 এবং সর্বনিম্ন 26.8। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা 36.3 এবং সর্বনিম্ন 26.2। সিলেট সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 36.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমাদের দেখা ওয়েদার ডিটেলসে। জুবাইর রুনি, আজকের জন্য এই ছিল। তবে সবচেয়ে বড় কথা, দুপুর নাগাদ যে প্রচণ্ড গরমটা ওঠে তা এবং সূর্যের যে তাপ বের হয় তাতে কিন্তু আমাদের স্কিন থেকে শুরু করে মাইগ্রেনের পেইন পর্যন্ত উঠে যায়। তাই যতটা সম্ভব আমরা সানলাইট থেকে নিজেদেরকে যদি একটু সেফ রাখি, আর এই জন্য ছাতাটা খুব স্টাইলিস্ট যারা তাদেরকে বলছি, অনেক স্টাইলিশ ছাতা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, ওটারই না হয় একটা কিনে নেবেন। কারণ আমি এখন অনেক স্মার্ট ছেলেদেরকেও দেখেছি যারা বাধ্য হয়ে ছাতা হাতে নিচ্ছে, আমার কিন্তু দেখতে ভালোই লাগে। যাই হোক, শুভকামনা। ধন্যবাদ, শুভ সকাল। একবার আর স্মার্টের সাথে ছাতা নেওয়া যাবে না প্রসঙ্গটা না বুঝতে পারলাম না, কাল জেনে নিব তোমার কাছ থেকে কেন এখনই বুঝে নাও। অনেকেই মনে করে যে দুটো হাত এভাবে রাখলেই মনে হয় স্মার্টনেসটা বাড়ে, তাই একটা হাত উঠে যাবে এটা ঠিক পছন্দ করে না হয়তো। আচ্ছা, ধন্যবাদ রবিকে এই ব্যাখ্যাটার জন্য। আর আরো একবার শুভ সকাল রবি তোমাকে। আর আমার হাতে অনেকগুলো বার্থডে উইশেস এসে জমা পড়েছে। তার আগে যে বিষয়টি বলতে চাই তা হচ্ছে, আপনাদেরকে একটি আহ্বান জানিয়েছিলাম আমাদের ফেসবুক পেজে, যা facebook.com/সকালের বাংলাদেশে, যে আপনার মাকে নিয়ে বা মায়ের ভালোবাসার রিপ্রেজেন্ট করে এমন কোনো ছবি যদি আপনার কাছে থাকে, মায়ের ভালোবাসা বা মাকে রিপ্রেজেন্ট করে এমন ছবি আমাদের সাথে শেয়ার করতে। আপনারা ছবি দিচ্ছেন অনেক বেশি, এরকম আরও বেশ কিছু ছবি চাই। তবে এই মুহূর্তে যা করতে চাই, একটু ফেসবুকের কমেন্টগুলো দেখে নিতে চাই। যারা যারা বার্থডে উইশ দিয়েছেন তাদের বার্থডে উইশগুলো শেয়ার করতে চাই। প্রথমেই স্মৃতি জেনি লিখছে, মা তুমি চোখের আলো আমার খুকুমনি, তুমি আমার ময়না পাখি আমার সোনার খনি, তুমি আমার মিষ্টি বিকেল চায়ের কাপে চুমুক, মা তোমার মুখ দেখে যে ভুলেছি সব দুঃখ, মা তুমি আমার চাওয়া দুনিয়াময় সুখ, আজ আমার মায়ের জন্মদিন, শুভ জন্মদিন মা, আমি তোমাকে খুব ভালোবাসি। স্মৃতি জেনি, অসাধারণ অসাধারণ করে আপনি লিখেছেন এবং মাকে আমরা সত্যি খুব ভালোবাসি এবং আপনার মায়ের জন্মদিনের শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। আন্টি সুস্থ থাকুন এবং মেয়ের ভালোবাসা এইভাবে হয় না, মেয়ে যে প্রকাশ করেছে সেটার জন্য আমি সত্যি আমরা খুবই গর্ববোধ করি, কারণ আপনারা আপনাদের এই যে কোনো ইভেন্ট আমাদের সাথে শেয়ার করেন, আপনাদের ভালো লাগার পছন্দের মানুষগুলোকে আমাদের কথা বলতে পারি, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। নিঃসন্দেহে। পরবর্তীতে চলে যাচ্ছি রেজানুর রহমান, তিনি লিখছেন, শুভ সকাল, কেমন আছো? আজ আমি অনেক দিন পর খুশি মনে আপনাদের মেসেজ দিলাম। আপু ভাইয়া, আমি প্রথম বাবা হয়েছি। বাহ, অসাধারণ। আপনারা যমুনা টিভি সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন। রেজওয়ানুর রহমান, নারায়ণগঞ্জ, আগত বাবুর জন্য দোয়া করতে বলেছেন। নারায়ণগঞ্জ থেকে তিনি আমাদের লিখছেন। অসাধারণ, নিঃসন্দেহে এক অন্যরকম অনুভূতি। দুনিয়া, এইটা আমার মনে হয় এই অনুভূতিটা আসলে কখনো ভাষায় প্রকাশ করা যায় না। মানে আমার মনে হয় যে মাতৃত্ব তো মেয়েরা অনেক সহজে হয় না, বলে দিতে পারে, কিন্তু পিতৃত্বের যে এই যে স্বাদ, এটা যে এত ভালো লাগা, একটা মানুষকে আমি যে অজানা একজন আমার জীবনে চলে আসবে এবং আমার পুরোটা জীবন জুড়ে সেই থাকবে, এই ব্যাপারটা কিন্তু একদম প্রকাশ করাটাই অনেক কঠিন। এবং আপনাকে সেই জন্য বলছি যে বাবা হওয়া কিন্তু অনেক দায়িত্বের কাজ, সেই দায়িত্বগুলোর জন্য রেডি হয়ে যান। বিষয়টা হচ্ছে বিষয়টা এমন যে আমার সবটুকু শুধু তুমি তুমি দিয়ে ঘেরা। অসাধারণ, অসাধারণ। সেই বিবর্ণ সেই বিকেল লিখছেন, মানে তার নাম আশিক এবং আজ তার জন্মদিনের শুভেচ্ছা চেয়েছেন। জন্মদিনের শুভেচ্ছা দিয়েই দিলাম আপনাকে। সেই সাথে মোহাম্মদ আশরাফুল বলছেন, ভাইয়া এবং আপু 21 মে অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনালের পর আমার জন্য দোয়া করো। আচ্ছা, সে দোয়া চেয়েছে, তার ফার্স্ট ইয়ার ফাইনাল 21 মে থেকে শুরু হচ্ছে। এবং সেই সাথে সজীব ইউএসও বলছে, গুড মর্নিং ভাইয়া এবং আপু, আশা করি ভালো আছেন। আমার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন, আপনারা উইশ করবেন। সে কারণে আমি ঢাকায় আসছি। আমার বাসা আত্রাই নওগাঁ থেকে এসে লিখছে। এবং সেই সাথে আমার অনেকগুলো উইশ আছে, একটু দিয়ে দেই, একসাথে শেষ করে দিই। আমার অনেকগুলো বন্ধুর আজ জন্মদিন, ফেসবুকে যারা আছেন আমার সাথে, নাফিসা কামাল ঝুমুর, এমডি তারেক রহমান, নাজমুল হাসান, মেহনাজ হোসেন এশা, আরমান হোসেন, সেই সাথে আমার এক
কাজিন সাজ্জাদ খান, আজ তারও জন্মদিন। সবাইকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। রুনিয়া, একটু জানতে চাই। সবাইকে জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা। এবং যারা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসেন, নওগাঁ থেকে যিনি আসেন তাকে বলতে যাচ্ছি যে ঢাকায় এসে আমাদেরকে একটা যোগাযোগ করেন, যদি সময় সম্ভব হয় তাহলে আমাদের সাথে দেখা হয়েই যাবে। আর আজকের দিনটা তো এইভাবে হয় না, শেষ হয়েই যাচ্ছে এবং গরম যাবে বাড়ছে যাবে। রুবি আমাদেরকে বললো ঠিক ছাতাটা নিতে একদম ভুলবেন, এবং যেভাবে আমি বলেছি একটা পানির বোতল সবসময় মানে ব্যাগে ক্যারি করবেন। অসাধারণ। আর আপনাকে বলছি, যিনি এখন টিভি স্ক্রিনে আমাদের সাথে যুক্ত আছেন, যিনি দেখছেন আর মিটমিটি হাসছেন আমাদের কথাগুলো শুনে, বাড়ি তো নিশ্চয়ই যাচ্ছেন, দুদিনের বন্ধ পড়ছে শুক্র এবং শনিবার। যে কোনো গন্তব্যেই যান, নিরাপদে ফিরবেন, পরিবারের আপনজনগুলোকে আঁকড়ে ধরে বাঁচবেন, এটাই প্রত্যাশা। প্রতিদিনের মতো এই আহ্বান আমাদের থাকবে। আমরা চাই আমরা প্রত্যেকটি পরিবার একসাথে প্রতিদিনের সকাল দেখি, প্রতিদিনের সূর্যটাকে আমন্ত্রণ জানাই, এবং মোস্ট ইম্পর্টেন্টলি হাসতে থাকুন। একদমই তাই। শুভ সকাল।